বাংলাদেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। বাংলাদেশের পাশাপাশি এই সিদ্ধান্তের আওতায় পড়েছে আলবেনিয়া ও জাম্বিয়া। অতি সম্প্রতি সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের উন্নয়ন সহায়তা কাটছাড়ের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত বছর ডিসেম্বরে সরকারের অনুরোধে বৈদেশিক সাহায্য বরাদ্দ কমিয়ে দিয়েছিল দেশটির সংসদ। এবার তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইস ইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গত সপ্তাহেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। তবে যদিও অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রক্রিয়া আরও আগে থেকে শুরু করা হয়, বিশ্লেষকরা আশঙ্কা করছেন এমন সিদ্ধান্তে বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিয়ের আলা এলটশিঙ্গার লিখিত এক বক্তব্যে সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আগামী 4 বছরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হবে এবং 2028 সালের শেষে বাংলাদেশ আর সুইস উন্নয়নের সহায়তায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ থাকবে না। এদিকে সুইস সরকারের সংসদের বাজেট কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের শেষ দিকে। এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্ট 2025 সালে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট 11 কোটি সুইস ফ্রা তথা 12 কোটি 10 লাখ ডলার কাটছাট করেছে। এছাড়া 2026 থেকে 2028 সাল নাগাদ আর্থিক পরিকল্পনা থেকে 32 কোটি 10 লাখ সুইস ফ্রা কাটছাট করা হয়েছে। এতে সুইস সরকারের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সংস্থা মিলিয়ে গৃহীত কর্মসূচির উপর প্রভাব পড়বে। সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের মুখপাত্র এলটশিঙ্গার বিবিসিকে জানিয়েছেন, এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করা হয়েছে যেটি অন্যান্য দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যবহৃত হয়েছে। এই মানদণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে সুইস উন্নয়ন সহযোগিতার বিশেষ অবদান, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি যার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ও অর্থনৈতিক সহযোগিতা অন্তর্ভুক্ত এবং স্থানীয় চাহিদা, মাঝারি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন করা হয়েছে। তিনি বক্তব্যে আরও বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক ছিল। বর্তমান সংকটের আগে দেশটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি করছিল, কিন্তু এখন তার গতি মন্থর হয়ে পড়েছে। ওই মুখপাত্র জানিয়েছেন, এখনও বাংলাদেশে মানবিক সহায়তা ও বিশেষ কিছু লক্ষ্যভিত্তিক কর্মসূচি যেমন রোহিঙ্গা শরণার্থী সহায়তা, জলবায়ু ঝুঁকি হ্রাস প্রভৃতির মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে, যাতে বিভিন্ন সংকট মোকাবেলা করা যায়। হরমুজ প্রণালীতে সাফল্যজনকভাবে 2টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ প্রবেশমুখ হরমুজ প্রণালীতে ইরানের চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। 1000 কিলোমিটার তথা 600 মাইল রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। রবিবার এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তাংশিরি বলেছেন, এটি একটি গাদর 380 মাইল টাইপ এল মিসাইল। এর রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি জ্যামিং ক্ষমতা সম্পন্ন। তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন। তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তাংশিরি আরও বলেন, এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম। রিপোর্টে বলা হয়েছে, এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল
যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায়। মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে মাত্র একজন কর্মী 5 মিনিটের মধ্যে মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে। 2011 সাল থেকে ইরান মাঝে মাঝে ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে। দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এ ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করে। ইরান দাবি করেছে যে তাদের কাছে 2000 কিলোমিটার বা 1200 মাইল রেঞ্জের মিসাইল রয়েছে, যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম। ইসরায়েলি কারাগার থেকে বোতলে ভরে ফিলিস্তিনি এক কয়েদির শুক্রাণু পাচার করতে গিয়ে ধরা পড়েছেন আরেক ফিলিস্তিনি। এই ঘটনায় যার শুক্রাণু পাচার করা হচ্ছিল সেই কয়েদিকেও চিহ্নিত করা হয়েছে। 2023 সালের মাঝামাঝি সময়ে ফিলিস্তিন থেকে আসা এমন একটি তথ্য মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে, এর মাঝেই আবারও এমনই একটি সংবাদের শোরগোল পড়ে গেছে ফিলিস্তিন জুড়ে। তবে এবার কোনো ধরা পড়ার সংবাদ নয়, উল্টো শত বেদনার মাঝে হাস্যোজ্জ্বল হয়েছে এক ফিলিস্তিনি বাবার মুখ। জানা গেছে, পাচার করা শুক্রাণুতে জন্ম হওয়া ছেলের সাথে প্রথম দেখা হয়েছে এক ফিলিস্তিনি বাবার। মূলত দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে 1 ফেব্রুয়ারি শনিবার 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুযায়ী একই দিনে 180 জনেরও বেশি ফিলিস্তিনিকে নিজেদের কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল, যাদের একজন হলেন পশ্চিম তীরের বৃদ্ধ আলী নাজ্জাল। মুক্তি পাওয়ার পর নিজের শিশু সন্তানকে জীবনে প্রথমবারের মতো দেখতে পেয়েছেন এই ফিলিস্তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আলী নাজ্জাল যখন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন তখন কৌশলে নিজের শুক্রাণু পাচার করেন তিনি। সেই শুক্রাণু থেকেই জন্ম নেয় এই শিশুটি। সাজা আলামি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বাবা ছেলের ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, শরীফের জন্ম হয়েছে পাচার হওয়া শুক্রাণু থেকে। আজ প্রথমবার সে তার বাবা মুক্তি পাওয়া বন্দী আলী নাজ্জালকে জড়িয়ে ধরেছে। তিনি ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তির অংশ হিসেবে 4র্থ ব্যাচে মুক্তি পেয়েছেন। উল্লেখ্য যে 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বেশ কিছু অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা। ওই সময় প্রায় 250 জনকে ধরে গাজায় নিয়ে যায় তারা। আল আকসা ফ্লাড নামের ওই হামলার পর হামাস জানায়, তারা যে কয়জনকে গাজা থেকে ধরে নিয়ে এসেছেন তাদের মাধ্যমে ইসরায়েলি কারাগারে আটকে থাকা প্রায় সব ফিলিস্তিনি বন্দীকে ছাড়িয়ে আনতে হবে। এরপর চলমান যুদ্ধবিরতির মাঝে বাবা ছেলে মিলনের এমন তথ্য সামনে আসলো। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অব্যাহত থাকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা ইসরায়েলকে আলোচনার টেবিলে নিয়ে আসতে নতুন মার্কিন প্রশাসনের চাপ অব্যাহত রাখার ক্ষমতা সম্পর্কে সতর্ক অবস্থানে থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ভিত্তিক হামাস নেতা বাসেম নাইম বলেছেন, হামাস ও ফিলিস্তিনি জনগণের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারবে এমন যে কারো সঙ্গে তারা বসতে আগ্রহী। গত বছর রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কে। এদিকে গত কয়েক মাসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে নানা জায়গায় বিবাদ হয়েছে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ইস্যুতেও ঢাকার প্রতি ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে এইসবের মাঝেও ভারতের কেন্দ্রীয় বাজেটে বড় পরিমাণ অর্থের বরাদ্দ পেল বাংলাদেশ। জানা গেছে, ভারতের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিদেশি সহায়তা খাতে এবার মোট ৫,৪৮৩ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবছরের ৫,৮০৬ কোটি রুপি থেকে কম। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমানো সত্ত্বেও বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখেছে ভারত। আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশকে ১২০ কোটি রুপি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের বরাদ্দকৃত অর্থের সমান।
সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এরপরও বাংলাদেশের বরাদ্দে কোনো পরিবর্তন আনা হয়নি। উল্লেখ্য যে শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতা বেড়েছিল। ভারত মূলত হাসিনার সরকারকে এক পেশে সমর্থন দিয়ে আসছিল, ফলে বাংলাদেশের বিরোধী দল ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ জমে। এরপর সবশেষ গণঅভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশের জনগণের অধিকারের প্রশ্নে ভারত কোনো বড় ভূমিকা পালন করেনি, বরং হাসিনা ভারতকে এক ধরনের গোপন সহযোগিতা দিয়ে এসেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে, তবে তাকে দেশে ফেরানোর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর জন্য একটি অনুরোধ এসেছে, কিন্তু চুক্তির কারণে তা গ্রহণযোগ্য নয়। এত কিছুর মাঝে ভারতের সহায়তা না কমানোর পদক্ষেপ স্পষ্টত ইঙ্গিত করে যে দেশটি বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি দেখতে চায় না। এদিকে ভারত অন্যান্য দেশগুলোর জন্য সহায়তা কমানোর পাশাপাশি কিছু দেশের জন্য বরাদ্দ বাড়িয়েছে। উদাহরণস্বরূপ নেপাল ও মালদ্বীপের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। নেপালকে 2150 কোটি রুপি ও মালদ্বীপকে 600 কোটি রুপি সহায়তা দেয়া হবে। অন্যদিকে আফগানিস্তানের জন্য বরাদ্দ 200 কোটি রুপি থেকে কমিয়ে 100 কোটি রুপি করা হয়েছে এবং মিয়ানমারের জন্য সহায়তা 50 কোটি রুপি কমিয়ে 350 কোটি রুপি করা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার জন্য 300 কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। আফ্রিকার দেশগুলোর জন্য সহায়তা কিছুটা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আধিপত্য বাড়ানোর চেষ্টায় আফ্রিকায় বরাদ্দ 25 কোটি রুপি বাড়ানো হয়েছে।